আজ আমরা মানব ইতিহাসের এমন এক পরিবর্তনের গল্প বলবো যা সব কিছু বদলে দিয়েছিল। ভাবুন তো একবার সেই সময়টার কথা যখন মানুষ প্রথম পাথর ছেড়ে ধাতুর নিরাবাদ শক্তিকে কাজে লাগাতে শিখল। আর ঠিক তখন থেকেই কিন্তু আমাদের ভবিষ্যৎটাও নতুন করে লেখা শুরু হলো। চলুন এই অসাধারণ জার্নিটার আরও গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। দেখুন, ধাতুর যুগ মানে কিন্তু শুধু নতুন যন্ত্রপাতি বানানো নয়, ব্যাপারটা তার চেয়ে অনেক অনেক বড়। হাজার হাজার বছর ধরে মানুষ কি করেছে? প্রকৃতিকে শুধু শেপ দিয়েছে, তাই না? পাথর কেটে বা কাঠ খোদাই করে কিছু একটা বানিয়েছে। কিন্তু ধাতুবিদ্যার হাত ধরে মানুষ প্রথমবারের মতো প্রকৃতিকে নতুন করে তৈরি করার ক্ষমতা পেল। একবার কল্পনা করুন, সাধারণ একটা পাথর আকরিক, সেটাকে আগুনে গলিয়ে একদম নতুন একটা জিনিসে মেটালে পরিণত করা হচ্ছে। এটা তো তখনকার মানুষের কাছে রীতিমতো জাদু, একটা আস্ত বিপ্লব। আর এই বিপ্লবের শুরুটা হয়েছিল বলা যায় ইতিহাসের প্রথম কেমিক্যাল রিয়াকশন দিয়ে। তো চলুন একদম শুরুতে ফিরে যাওয়া যাক। মানব ইতিহাসের প্রথম অ্যাপ্লাইড কেমিস্ট্রির বিপ্লব, কিভাবে মানুষ প্রকৃতিতে পাওয়া সাধারণ ধাতু থেকে জটিল রসায়নবিদ্যাকে কাজে লাগানো শুরু করল, সেই অবিশ্বাস্য গল্পটা। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় পুরো ব্যাপারটা রাতারাতি ঘটেনি, খুব ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগিয়েছে। ভাবুন, প্রায় 10,000 বছর আগে আনাতোলিয়ায় মানুষ কেবল মাটিতে পড়ে থাকা তামা পিটিয়ে ছোটখাটো গয়না বানাত। কিন্তু আসল খেলাটা শুরু হলো প্রায় 5,000 বছর পর, যখন তারা এমন চুল্লি বানাতে শিখল যার তাপমাত্রা 1000 ডিগ্রিরও বেশি। আর ঠিক তখনই প্রথমবার আকরিক গলিয়ে ধাতু বের করা সম্ভব হলো। এরপরের ধাপগুলো তো আরও দারুণ। তামা টিন মিশিয়ে ব্রোঞ্জ বানানো হলো, আর তারপর এলো লোহা, যা এসে তো পুরো দৃশ্যপটটি আবার পাল্টে দিল। এখন আকরিক থেকে ধাতু বের করার এই প্রসেসটা তখনকার মানুষের কাছে জাদুর মতো লাগাই স্বাভাবিক, কিন্তু এর পেছনে ছিল খাঁটি বিজ্ঞান। ব্যাপারটা কি হতো? প্রথমে তামার আকরিক, যেমন ধরুন ম্যালাকাইট, সেটাকে কাঠকয়লার সাথে মিশিয়ে গরম করা হতো। এই গরমে কাঠকয়লার কার্বন আকরিকের ভেতর থেকে অক্সিজেনটাকে যেন চুরি করে নিত। এই যে অক্সিজেনকে আলাদা করে ফেলা, এটাকে বলে রিডাকশন। আর যেই না অক্সিজেন হাওয়া অমনি পড়ে থাকত খাঁটি গলিত তামা। এরপর তো সহজ, যে কোনো ছাঁচে ঢেলে যা খুশি বানানো যেত। এর পরের আবিষ্কারটা তো আরও এক ধাপে গিয়ে সংকর ধাতু বা অ্যালয়িং। এটা ছিল একটা যুগান্তকারী মুহূর্ত। একবার ভাবুন তো সেই প্রথম মানুষগুলোর কথা, যারা বুঝতে পারল যে তামা আর টিনের মতো দুটো নরম ধাতুকে ঠিকঠাক অনুপাতে মেশালে একদম নতুন, অনেক বেশি শক্ত আর টেকসই একটা ধাতু তৈরি হচ্ছে, ব্রোঞ্জ। এটা কিন্তু শুধু নতুন একটা ম্যাটেরিয়াল বানানো ছিল না, এটা ছিল মানব ইতিহাসের ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে প্রথম পদক্ষেপ। ব্রোঞ্জ তো দারুণ সব যন্ত্রপাতি দিল, কিন্তু সাথে নিয়ে এলো এক নতুন ধরনের চ্যালেঞ্জ। ব্রোঞ্জ আসলে একটা কানেক্টেড ওয়ার্ল্ড বা সংযুক্ত বিশ্ব তৈরি করেছিল, কিন্তু মজার ব্যাপার হলো এর পেছনের মূল কারণটা ছিল একটা জিনিসের অভাব। হ্যাঁ, ঠিকই শুনছেন, অভাব। আর এই অভাবই মানুষকে বাধ্য করেছিল ইতিহাসের প্রথম গ্লোবাল সাপ্লাই চেইন তৈরি করতে। সমস্যাটা ছিল জিওগ্রাফিক্যাল, ভৌগোলিক। এটা যেন প্রকৃতির সাজানো একটা বড়সড় ধাঁধা। ব্রোঞ্জের যে দুটো প্রধান উপাদান, তামা আর টিন, সেগুলো প্রায় কখনোই এক জায়গায় পাওয়া যেত না। তাহলে প্রশ্নটা হলো, প্রাচীন সভ্যতাগুলো এই সমস্যার সমাধান করল কিভাবে? কিভাবে তারা ব্রোঞ্জের একটা নিরবচ্ছিন্ন সাপ্লাই লাইন চালু রেখেছিল? আর এর উত্তরটা হলো একটার পর একটা অসাধারণ সব আবিষ্কার। দেখুন, এই ভৌগোলিক সমস্যাটাই কিন্তু মানুষকে বিশাল বিশাল ট্রেড নেটওয়ার্ক বানাতে বাধ্য করল। এই বাণিজ্য সামলানোর জন্য উরুক বা উরের মতো শহরগুলো হয়ে উঠল এক একটা লজিস্টিক হাব। ভারী ধাতুর পিণ্ড এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য চাকার আবিষ্কার হলো। শুধু তাই না, সমুদ্রপথে বাণিজ্য শুরু হলো, যার প্রমাণ আমরা আজও পাই উলুবুরুনের মতো জাহাজের ধ্বংসাবশেষে। আর এত বড় কর্মযজ্ঞের হিসেব রাখতে গিয়েই তো লেখার জন্ম হলো, যেমন কিউনিফর্ম লিপি। প্রত্যেকটা আবিষ্কারই ছিল আগের কোনো না কোনো সমস্যার সমাধান। ব্রোঞ্জের পর এবার আসা যাক লোহার গল্পে। এই সেই ধাতু যা সাধারণ মানুষের জীবনটাকেই আমূল বদলে দিয়েছিল। ব্রোঞ্জ যদি হয় রাজা উজিরদের ধাতু, তাহলে লোহা ছিল অনেকটা গণতান্ত্রিক ধাতু, সাধারণ মানুষের ধাতু। আর এই লোহাই কৃষিতে নিয়ে এসেছিল এক বিরাট বিপ্লব। এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। লোহা কেন এত বড় একটা গেম চেঞ্জার ছিল? কারণ এর সহজলভ্যতা। এটাই ছিল এর আসল সুপার পাওয়ার। ভাবুন, ব্রোঞ্জের জন্য যে টিন লাগত সেটা ছিল বেশ দুর্লভ, কিন্তু লোহার আকরিক, ওটা ছিল প্রায় সর্বত্রই। আর এই সহজলভ্যতাটাই পুরো খেলা ঘুরিয়ে দেয়। আর যেহেতু লোহা সহজেই পাওয়া যেত, তাই প্রথমবারের মতো সাধারণ কৃষকের হাতেও লোহার মজবুত যন্ত্রপাতি চলে এলো। যেমন ধরুন লাঙলের কাঁথা। কাঠের লাঙল তো শুধু নরম মাটির ওপর হালকা আঁচড় কাটতে পারত, কিন্তু লোহার ফাল লাগানো লাঙল,
ওটা শক্ত এঁটেল মাটিও গভীর থেকে চিরে ফেলত। এর ফলে কি হলো, বিশাল বিশাল এলাকা যা আগে চাষের যোগ্যই ছিল না, সেগুলো চাষের আওতায় চলে এলো। আর এর ফল ছিল অবিশ্বাস্য। শুধু এই একটা মাত্র উদ্ভাবন, মানে লোহার লাঙল, কৃষির জন্য পুরো নতুন এক দিগন্ত খুলে দিল। উত্তর ইউরোপের শক্ত মাটি থেকে শুরু করে গঙ্গার ধারের ঘন জঙ্গল পর্যন্ত বিশাল এলাকা জুড়ে চাষাবাদ শুরু হলো, আর তার সাথে সাথেই মানব বসতিও ছড়িয়ে পড়ল বহুদূর। কিন্তু আমরা তো জানি প্রত্যেকটা প্রযুক্তিরই একটা মুদ্রার এপিঠ ওপিঠ থাকে, তাই না? তো চলুন এবার ধাতুবিদ্যার সেই অন্য দিকটা, মানে অন্ধকার দিকটা দেখি, যে প্রযুক্তি মানুষের মুখে খাবার তুলে দিয়েছে, সেই একই প্রযুক্তি কিভাবে সাম্রাজ্য তৈরির প্রধান হাতিয়ার হয়ে উঠল। কারণটা কিন্তু খুবই সহজ। যে সহজলভ্যতার কারণে কৃষকের হাতে লোহার লাঙল পৌঁছেছিল, ঠিক সেই একই কারণে শাসকরাও সুযোগ পেয়ে গেল ইতিহাসের প্রথমবারের মতো বিশাল এক সেনাবাহিনীকে আপাদমস্তক লোহার অস্ত্রে সাজিয়ে তোলার। এর সবচেয়ে বড় উদাহরণ নব্য অ্যাসিরীয় সাম্রাজ্য। ওরা শুধু লোহার অস্ত্র ব্যবহারই করেনি, ওরা এটাকে একটা ভয়ঙ্কর সিস্টেমে পরিণত করেছিল। অস্ত্রের মাস প্রোডাকশন, দুর্গ ভাঙার জন্য অ্যাডভান্সড টেকনোলজি, আর ধাতু উৎপাদনকে পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা। এই সব কিছু মিলিয়ে ওরা ওদের টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজকে একটা অপ্রতিরোধ্য সামরিক শক্তিতে পরিণত করেছিল। এই কথাটা পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয়, যে চুল্লিতে লাঙলের ফাল তৈরি হতো, সেই একই চুল্লিতে তরোয়ালও তৈরি হতে পারত। প্রযুক্তির এই ডাবল এজ সোর্ডের মতো চরিত্রটা কিন্তু চিরকালের। আচ্ছা, এবার আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এতক্ষণের সব আলোচনাকে এক সুতোয় বাঁধার চেষ্টা করি। কারণ প্রযুক্তি তো শুধু যন্ত্রপাতি বা অস্ত্র বানায় না, তাই না? এটা পুরো সমাজটাকে নতুন করে গড়ে তোলে, তৈরি করে নতুন সামাজিক নিয়মকানুন, নতুন স্তরবিন্যাস। ব্যাপারটা এভাবে ভাবা যাক, ধরুন পাথরের হাতিয়ার। যে কেউ একটা পাথর কুড়িয়ে নিয়ে ওটা বানাতে পারে, তাই না? এর জন্য বিশাল কোনো আয়োজন লাগে না। কিন্তু ধাতু গলানো, আরে বাবা, এর জন্য তো চুল্লি লাগবে, জ্বালানি লাগবে, একসাথে অনেকে মিলে কাজ করতে হবে, আর বিশেষ জ্ঞান তো লাগবেই। ফলে যা হওয়ার তাই হলো, এর উৎপাদন ব্যবস্থাটা অনেক বেশি অর্গানাইজড হয়ে গেল, আর তার থেকেই জন্ম নিল স্তরবিন্যাস বা হায়ারার্কি। আর এই যে সমাজে উঁচু নিচু ভেদ তৈরি হলো, তার একেবারে স্পষ্ট প্রমাণ কিন্তু আমরা প্রত্নতত্ত্বে খুঁজে পাই। যেমন মাইসিনি বা উরের মতো জায়গায় বড় লোকদের সমাধিতে কি পাওয়া গেছে? ব্রোঞ্জের দারুণ সব অস্ত্র, সোনার গয়না, কত কি! আর সাধারণ মানুষের সমাধিতে কয়েকটা সাধারণ মাটির পাত্র ছাড়া আর কিছুই না। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে প্রযুক্তির সুফলটা সবার কাছে সমানভাবে পৌঁছায়নি? আর এই সামাজিক কাঠামোটাকে আরও মজবুত করার জন্য কিন্তু শুধু তলোয়ারই যথেষ্ট ছিল না। লেখার মতো অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, মানে প্রশাসনিক সরঞ্জাম যা দিয়ে মজুদের হিসেব রাখা হতো, বা স্ট্যান্ডার্ড ওজন মাপ যা দিয়ে বাণিজ্য কন্ট্রোল করা যেত, এগুলো কিন্তু সমান জরুরি ছিল। এই সফটওয়্যারগুলোই শাসকদের বিশাল জনগোষ্ঠীকে শাসন করতে আর তাদের উপর ট্যাক্স বসাতে সাহায্য করেছিল। সুতরাং ইতিহাস যদি আমাদের কিছু শিখিয়ে থাকে, তবে সেটা হলো প্রযুক্তি সবসময়ই ক্ষমতার নতুন কেন্দ্র তৈরি করে। আর এটা আমাদের আজকের দিনের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়। আমাদের সময়ের সবচেয়ে যুগান্তকারী প্রযুক্তিগুলো, সেগুলো আজ কাদের হাতে?